পর্তুগালে আমরা দীর্ঘদিন যাবৎ প্রথম রেসিডেন্ট কার্ডের অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছি। যখন আমার অ্যাপয়েন্টমেন্ট চলে আসলো তখন বা আমার পেমেন্টের ইমেইল চলে আসলো তখন দেখা গেল যে আমার ডকুমেন্ট রেডি নেই বা আমি প্রস্তুত নই। এ বিষয়ে কিছু আলোচনা করব। যদিও এ ব্যাপারে আইমা কিন্তু অনেকটা কঠোর অবস্থানে। এছাড়া আমাদের মিশন কাঠামোর যে কার্ডের আপডেট, ওটা রিনিউ এবং টুকিটাকি অভিবাসনের বিষয়ে আমরা কথা বলব। তো চলুন শুনে যাই আসি আমাদের পর্তুগালের জাতীয় পর্যায়ে কি খবর রয়েছে। আজ বলা যায় রাজধানী লিসবন সকালবেলা পুরোটাই অচল হয়েছিল। বলা যায় যে সকাল থেকেই ম্যাট্রিড ধর্মঘট এবং দমকল কর্মীর ধর্মঘটে পুরো রাজধানী প্রায় অচল থাকে সকালের অংশে। পর্তুগালের বেকারত্বের হার অক্টোবরে 6.6% স্থির রয়েছে গত সেপ্টেম্বরের মতো। তবে গত বছরের তুলনায় এইটা কিছুটা কম। এই বেকারত্ব নিয়ে আমাদের কিছুটা সুখবরও রয়েছে। তো আজ ৩রা ডিসেম্বর মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। যে দেখুন আমাদের একটা কাঙ্ক্ষিত যে অ্যাপয়েন্টমেন্ট আমাদের যে আমরা প্রথম রেসিডেন্ট কার্ডের জন্য আমরা যেটা বলছিলাম যে আমরা অপেক্ষা করছি দীর্ঘদিন যাবৎ, সবার অপেক্ষা কবে ইমেল আসবে, কবে পেমেন্ট রেফারেন্স আসবে, সেটা কিন্তু আসা শুরু হয়েছে। কিন্তু আসলে কি হবে, আমরা কিন্তু আমাদের সেই প্রস্তুতি নেই। শুধু পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা যদি আমি কনসিডারেশন নেই, বাট অন্য ক্ষেত্রে তো আমাদের প্রস্তুতি থাকা উচিত। কেননা আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা তো আবেদন করবেন, আবেদন করতে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে আসতে একটা সময় লাগে। তো অন্য বাকি ডকুমেন্টগুলো তো সময় লাগার কথা না। এমনটা নয় যে আপনার চাকরি নাই, আপনার ট্যাক্স নাই, আপনি ফন্দুতে রয়েছেন। সবসময় আপনি জানেন যে আপনি যেহেতু 88 এ যদি 88.2 তে যদি আপনি আবেদন করে থাকেন, আপনাকে অবশ্যই আপনার জব কন্ট্রাক্ট লাগবে এবং জব ডিক্লারেশন লাগবে। তো এই দুটো বিষয় আপনার ম্যান্ডেটরি। আপনার জুনতা লাগবে, আপনার ফিন্যান্স চেঞ্জ করতে হবে, আপনার ফিন্যান্স অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, আপনার সোশ্যালটা অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। এই যে বিষয়গুলো রয়েছে আপনার জব কন্ট্রাক্টে, এই ডকুমেন্টগুলো তো আপনার থাকা উচিত। তো আজকে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা আমি বুঝলাম যে পুলিশ ক্লিয়ারেন্স হয়তোবা আপনি খুব দ্রুতভাবে এপ্লাই করেছেন। এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি আনতে পারেননি। সেটা না হয় না থাকতে পারে, কিন্তু বাকি ডকুমেন্টগুলো তো আপনার থাকা উচিত। তো এই বিষয়ে আমরা যে বিষয়টা দেখেছি যে অনেকেরই এটা নেই। বলা যায় যে তিনি তার অনেকের দেখা যাচ্ছে যে তার শুধুমাত্র জব কন্ট্রাক্ট আছে, সে মালিকের কাছে পার্সোনাল ডিক্লারেশনটাও কিন্তু সে নিতে পারেনি। এমনকি অন্যান্য ডকুমেন্টগুলো সে আপডেট করতে পারেনি। এতে বোঝা যায় তিনি হয়তো এই দেশে ছিলেন না। এটা বাস্তবিকভাবে এই দেশে ছিলেন না, অথবা তিনি এইটা সম্পর্কে তো উনার কোনো ধারণাই নেই। তো আমরা কিন্তু প্রতিদিনই খবর নেই আমাদের কাগজের কি অবস্থা, সবকিছুর কি অবস্থা, কিন্তু আমরা এই বিষয়গুলো জানি না। প্রতিনিয়ত কিন্তু সবাই জানছে, প্রতিনিয়ত কিন্তু সবাই এই বিষয়গুলা সম্পর্কে অবগত হচ্ছে। কিন্তু আমাদের মূল যে বিষয়গুলো, আমাদের অ্যাকশন যেটা হবে, আমরা কিন্তু সেই জিনিসটা নাই। আমরা সবসময় আমাদের জীবনের মধ্যে আমি জিনিসটা করে থাকি। আমরা শুধুমাত্র কবে পাবো, কিন্তু এটা পেতে হলে আমার কি প্রস্তুতি রয়েছে, আমার কি ডকুমেন্টেশন লাগবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা নাই। কেননা আমরা মনে করি যে কারণ আপনাকে হয়তো যে কেউ একটা সেফ এন্ট্রি করে দিয়েছিল, আপনি ডকুমেন্ট সম্পর্কে জানতেন না, আপনি কিছু অর্থ দিয়েছেন, সে সবগুলো ডকুমেন্ট রেডি করে দিয়েছে। সে কারণে আপনি মনে করেছেন যে না, হয়তোবা কিছুই না, এগুলো হয়তো খুব ইজিতেই পাওয়া যাবে বা গেলেই চলবে, বা হয়তোবা আপনি এমন একটা দেশে রয়েছেন যেখানে একদিনেই সব ডকুমেন্টগুলো সংগ্রহ করা যায়। তো এটা পর্তুগাল এখনো বলছে আপনাদের অনেকেই ধারণা নাই। অনেকে হয়তো বলবেন যে বিষয়টা সবাই জানে। সবাই জানে না। এখনো অনেক মানুষ রয়েছে, এমন হাজার বাংলাদেশী রয়েছে যারা এই বিষয়গুলো সম্পর্কে অনেকটাই অজ্ঞ। অথচ তারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছে কখন ইমেইল আসবে, কখন ইমেইল আসবে, কখন ইমেইল আসবে। তবে পেমেন্ট রেফারেন্স এর ক্ষেত্রে একটা জিনিস আমি দেখেছি যে এটা আপনাদের দায়িত্ব সহকারে নিবেন। যদিও আমি বলছি অনেকে দেখা যাচ্ছে যে পেমেন্ট পেয়েছেন, আপনারা তো চাচ্ছেন যে ১ সপ্তাহ পেমেন্ট করতে। আমার মনে হয় সমস্যা নাই। কেননা অনেকে দেখা গেছে ২ মাস পরে পেমেন্ট করেছেন, তার পেমেন্টটা গ্রহণ করেছে। তো সুতরাং সেই ক্ষেত্রে আপনার আর্থিক সমস্যা থাকতেই পারে যে আপনি €৪০০, €৪৩০ দিবেন। হয়তোবা তারা একটা যৌক্তিক সময় দিবে। যেহেতু আপনাকে এখন কোনো সময় দেয়নি, সেক্ষেত্রে আপনি আ সেটা আপনার সময় মতো পেমেন্ট করতে পারবেন। এতে কোনো আমার মনে হচ্ছে সমস্যা নেই। কেননা যেহেতু তবে একটা যৌক্তিক সময় রয়েছে। আপনি হয়তো ১০, ১৫, ২০ কারো কর্মদিবস পরে মধ্যে হয়তো এটা দিতে পারেন। তো বা এই বিষয়টি যদি সমস্যা হয়, যেহেতু তারা আপনাকে সময় দেয়নি, কতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে, হয়তো আপনি এই বিষয় নিয়ে আদালতেও যেতে পারেন। তবে মেক্সিমাম ১০, ১৫ কর্মদিবসের মধ্যে পেমেন্ট করাটা আমি মনে করি যে উচিত। তাহলে এই বিষয়টি তাদের নথিতে নথিভুক্ত হয় যে আপনি এখানে রয়েছেন। আর যদি আপনি পেমেন্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনি তাদেরকে জানিয়ে দিবেন যে আমার হাতে অর্থ নেই। আপনি তাদেরকে রিপ্লাই ইমেইল দিয়ে দিবেন যে আইমাকে জানিয়ে দিবেন যে আমার এইটা, আমার কাছে এখন অর্থ নেই। আমার ওই সময় অর্থ হলে আমি আপনাদেরকে এটা পেমেন্ট করব। তাহলে নোটিফাইড থাকলো। কোনো কারণে যদি আপনার ফাইলেও তারা কোনো ধরনের প্রবলেম করে, বাতিল করে, কোনো কিছু করবে, তাহলে আপনার কাছে একটা ডকুমেন্ট থাকলো যে আপনি তাদেরকে ইমেইল করেছেন যে আপনি পেমেন্টটা পরে করবেন।
তো আশা করছি এরকম 10, 15, 20 দিন, 1 মাসে কেউ পরে পেমেন্ট করলেও অনেককেই দেখেছি অনেক পরে পেমেন্ট করেছে, কিন্তু তার ফাইল কিন্তু বাতিল হয়নি যদি পেমেন্টের মধ্যে কোনো তারিখ নেওয়া দেওয়া থাকে। পেমেন্ট করার পরেই দেখা যাচ্ছে যে তারা ডেটটা চলে আসে। অনেকে হয়তো তারা হয়তো মনে করে যে আপনি প্রস্তুত রয়েছেন, পেমেন্ট করেছেন সেজন্য আপনার তারা ডেটটা দিয়েছে। তো সুতরাং আপনারা চেষ্টা করবেন যে যদি পেমেন্ট করতে না পারেন তাহলে তাদেরকে একটা ইমেইল দিবেন যে আমি একটা ইমেইলটা তোমরা রাখো যে আমার এখন টাকা নাই বা আমার কাছে এখন প্রস্তুতি নেই। আমি তোমাকে অ্যাপয়েন্টমেন্টে পেমেন্ট করলেই তোমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছ। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে পেমেন্টটা আরো ১ সপ্তাহ পরে করতে, আমার ডকুমেন্টগুলো রেডি করতে। এদিকে আইমা যে জিনিসটা জানিয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আইমা তাদের আ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে যদি আপনি যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে সেদিন অবশ্যই ৯০ দিন মেয়াদ সহ আপনার আ রে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যাবেন। মানে ৯০ দিন মেয়াদ সহ বলতে গেলে বিষয়টা এরকম না যে অ্যাপয়েন্টমেন্টের দিন থেকে অবশ্যই এটা ৯০ দিনের মধ্যে ইস্যু হতে হবে। যদি এটা ৯০ দিনের মেয়াদ, আপনি যদি অ্যাপয়েন্টমেন্টে গেলেন ৯১ তম দিনে যদি সেই পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে যান, যেদিন ইস্যু হয়েছে তার থেকে ৯১ তম যদি দিনে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যান, সেই পুলিশ ক্লিয়ারেন্সটা গ্রহণযোগ্য হবে না। তো সুতরাং যখন আপনি অ্যাপয়েন্টমেন্টে যাবেন যাতে এটা মেয়াদ থাকে, অর্থাৎ এটা ৯০ দিনের মেয়াদের মধ্যে হয়। আপনি আইমাতে সাবমিট করার পর মেয়াদ চলে গেল সেটা বিষয় না। বাট আপনি তো একটা একটা যেটা মেয়াদ রয়েছে, ভ্যালিডিটি রয়েছে এমন একটা ভ্যালিড পুলিশ ক্লিয়ারেন্স আপনি আইমাতে সাবমিট করলেন। আবারও বলছি যে যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্টে যাবেন সেদিন আপনাকে ৯০ দিনের মেয়াদ আছে বা ৯০ দিনের মধ্যে, অর্থাৎ যে ৯০ দিন মেয়াদ থাকে এই ৯০ দিন মেয়াদের মধ্যে আপনাকে আইমাতে পুলিশ ক্লিয়ারেন্সটা সাবমিট করতে হবে। অর্থাৎ ৯০ দিনে ৯১ দিনে এই পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করলে আপনার অ্যাপয়েন্টমেন্টের দিনে আপনি সাবমিট করলে সেটা গ্রহণযোগ্য হবে না। যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকে এটা অবশ্যই আপনার ৯০ দিন পিরিয়ডের মধ্যে থাকতে হবে। তাছাড়া এরপরে যদি আপনি অন্য দেশে বসবাস করে থাকেন তাহলে অবশ্যই ১ বছরের মধ্যে যদি অন্য কোনো দেশে বসবাস করে থাকেন ১ বছরের বেশি, সেক্ষেত্রে তাহলে সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্সটাও কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এটা তারা স্পষ্ট করেই বলে দিয়েছে তাদের বিজ্ঞপ্তিতে। তাছাড়া মিশন কাঠামোর অনেকে আপনারা জানতে চাচ্ছেন যে মিশন কাঠামোর কার্ড আসছে কিনা, আমরা জানতে পারিনি। কেউ যদি কার্ড পেয়ে থাকেন দয়া করে এই পোস্টের নিচে কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝবো অথেন্টিক। সেক্ষেত্রে আমরা বিষয়টা জানতে পারবো। যদিও আমরা জানতে পেরেছি যে তারা অলরেডি এনালাইসিস শুরু করে দিয়েছে এবং কি হয়তো খুব শীঘ্রই এই মাসের মধ্যেই কার্ড আসবে। এমনকি যে ফাইলগুলো সঠিক রয়েছে তার সিদ্ধান্ত তারা দিবে। এমন অনেক ফাইল তারা পাচ্ছে, যেটা আমরা খবর পেয়েছি যে ফাইলগুলোতে অনেক ধরনের পরিবর্তন রয়েছে, সমস্যা রয়েছে। তো সেই কারণেই সেই বিষয়গুলো আসছে, যে কারণে যে বললাম যে ভ্যালিড ডকুমেন্টস গুলোর বিষয়গুলো বললাম। আপনি ডকুমেন্ট সাবমিট করুন, অবশ্যই আপনাকে ভ্যালিড ডকুমেন্ট সাবমিট করতে হবে। যাতে হচ্ছে যে সঠিক ডকুমেন্ট সাবমিট করতে হবে, যাতে হচ্ছে আপনার প্রসেসটা সুন্দরভাবে হয়। আশা করছি সেই সেফেন্টির মতো ভুয়া বা ওলটপালট ডকুমেন্ট আপনারা সাবমিট করবেন না। তাহলে কিন্তু আপনার বিপদে নিজেই ডেকে আনবেন। ইউরোপের স্বপ্ন আপনার ধূলিসাৎ হয়ে যাবে। অটো রিনিউ বা অন্যান্য বিষয়ে অন্য সংবাদের শেষে বলছি। এদিকে আজ সকালে বলা যায় পুরো রাজধানী অচল হয়ে পড়ে। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত মেট্রো ধর্মঘটের কারণে বাসে উপচে পড়া ভিড় এবং রাস্তায় অনেক বেশি গাড়ি ছিল। একই সাথে যুক্ত হয়েছে যে দমকল কর্মীদের যে ধর্মঘট, এই দমকলকর্মীদের ধর্মঘট, তারা ঝুঁকি ভাতা বৃদ্ধি এবং বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট করেছে। তাদের দাবি অনেকটাই যৌক্তিক, কেননা মাত্র বেতন, ঝুঁকি ভাতা মাত্র ৩৭ ইউরো। তারা জীবনের ঝুঁকি নিয়ে আ তারা তাদের কাজ করে। তো সেই ক্ষেত্রে তারা এই বেতন বৃদ্ধির দাবিতে এই সমাবেশ করে, ইতিপূর্বে তারা করেছিল সংসদ ভবনের সামনে, আজ তারা শ্রম মন্ত্রণালয়ের এই অঞ্চলে করেছে। তবে আ তাদের এই ধর্মঘটে বলা যায় আজ তারা কোনো ফলাফল পায়নি। ধর্মঘটটা আস্তে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে সরকারের সাথে তাদের সিন্ডিকেটের যে আলোচনা অনেকটা ভেস্তে গেছে। সরকারের পক্ষ এই বিশৃঙ্খল পরিস্থিতি তাদের সাথে আলোচনা করতে সম্মত হয়নি। তবে দমকল কর্মীরা বলছেন যে এটা তাদের ধোঁয়া বা তাদের সাধারণত তাদের প্রোটেস্টের সময় তারা আতশবাজি এবং হচ্ছে যে ধোঁয়া ও উড়িয়েছিল। সেই কারণে এই বিষয়টিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে তারা বলেছে যে এটি আমাদের বলা যায় অফিস বা আমাদের যে কর্মকাণ্ড রয়েছে এর মধ্যেই আমাদের কাজ। আপনাদের কাছে বিশৃঙ্খল মনে হতে পারে, তবে এটা আমাদের কাজের মধ্যেই, বা এটা এইভাবেই আমরা কাজ করি, বা এই বিশৃঙ্খলাই হচ্ছে যে আমাদের কাজের মধ্যে, হয়তোবা আপনাদের জন্য এটা বিশৃঙ্খলা মনে হতে পারবে। পর্তুগালে শুধু দমকল কর্মী নয়, বেশ কিছু প্রতিষ্ঠানই কিন্তু ধর্মঘট করছে এবং আগামী শুক্রবার দিন কিন্তু আবারও সেই ট্রেনের ধর্মঘট রয়েছে। যাদের আপনাদের ট্রেন ভ্রমণ রয়েছে আপনারা অবশ্যই খেয়াল করবেন, যাতে হচ্ছে যে এই ট্রেন ভ্রমণের ক্ষেত্রে আপনারা শুক্রবারে যে টিকেট ক্রয় করেছেন, অথবা বাসের টিকেট করবেন বা আপনাদের ভ্রমণ রিশিডিউল করবেন, অথবা টিকেটের টাকা ফেরত নিয়ে নিবেন।
বা সিপির ওয়েবসাইটে গেলেই আপনারা এই বিষয়ে বিভিন্ন নোটিশ দেখতে পারবেন। যাই হোক, এদিকে আমাদের বলা যায় পর্তুগালে যে বেকারত্বের হার কিছুটা কমেছে গত বছরের একই সময়ের তুলনায়। গত অক্টোবরে বেকারত্বের হার ছিল 6.6%, যা সেপ্টেম্বরের বেকারত্বকে অনেকটা মেনটেন করছে। যদিও এই সময়টাতে বেকারত্বের হার কিছুটা বেড়ে যায়, কারণ গ্রীষ্মের শেষেই শীতের শুরুতেই অনেকটা মানুষ চাকরি হারায়। তবে এখন কিছুটা পজিটিভ পরিস্থিতি দেখা যাচ্ছে। এর একটা ইমপ্যাক্ট রয়েছে, কেননা যে অভিবাসীদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নতুন নতুন অভিবাসী পর্তুগালে আসতে পারছেন না। সেক্ষেত্রে এখানেই যারা রয়েছেন তাদের কর্মের ক্ষেত্রে কিছুটা সুফল নিয়ে আসছে। তবে আরো একটু আশাবাদী হওয়া যায় যে আগামী 2025 সালে কিন্তু পিআরআর এর জন্য নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হবে। পিআরআর হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রোগ্রাম, পিআরআর প্রোগ্রাম রিকভারি রেসিলিয়েন্সি, অর্থাৎ পর্তুগাল বেশ কিছু ফান্ড পাচ্ছে, যেটা আগামী 2025 সালে তারা বিভিন্ন সেক্টরে কাজ করবে। এই নিয়ে আপনাদের সামনে একটা দ্রুতই খুব ভিডিও নিয়ে আসছি পিআরআর নিয়ে বাংলা পর্তুগালের এই কন্টেস্টে। তো সেই দৃষ্টিকোণ থেকে 2025 সালে কিন্তু আমাদের কর্মসংস্থানের পরিমাণ বাড়বে। যারা আপনারা বিভিন্ন দেশে রয়েছেন, অবশ্যই অবশ্যই পর্তুগালে আপনারা আসতে হবে আপনার ডকুমেন্ট প্রসেসটাকে সম্পূর্ণ করতে। এমনকি হয়তোবা নতুন কর্মসংস্থান আপনাদের জন্য রয়েছে, কেননা অনেকেই কর্মসংস্থান না থাকার কারণে, জব না থাকার কারণে বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন, যেটা আপনাদের সকলের জন্যই ঝুঁকিপূর্ণ। এদিকে আমাদের অর্থনীতি বিষয়ে সবাই প্রশ্ন করেন প্রতিদিনই আসলে, বা কার্যনীয় বিষয়ে কোনো তথ্য নেই। আশা করছি আমরা আইমা নতুন ওয়েবসাইট ডেভেলপ করলে আমরা সেই নতুন ওয়েবসাইটের মাধ্যমে কার্যনীয় করতে পারবো। এমনকি যারা কেউ কোর্টের মাধ্যমে করতে যাচ্ছেন, কোর্টে কেস করলে এখন অনেক দীর্ঘসূত্রিত হচ্ছে। এমনকি ইতিমধ্যেই যারা অনেক আগেই ব্যবস্থা নিয়েছিলেন তারাও কোনো সুফল পেয়েছেন কিনা আমরা জানতে পারিনি। কিন্তু কেউ যদি সুফল পেয়ে থাকেন প্লিজ দয়া করে কমেন্টে জানাবেন। হয়তোবা অনেকের কারো জরুরি হলে তারা অবশ্যই কোর্ট কেসের মাধ্যমে এই হয়তোবা ট্রেনিংটা করে নিতে পারবে, কেননা আইনের কাছে যাওয়ার সকলেরই অধিকার রয়েছে এবং আইনের দ্বারস্থ হয়ে যদি সুফল পাওয়া যায় সেটা সকলের জন্য মঙ্গল। তবে এখানে কিছুটা ব্যয়বহুল, কেননা অ্যাডভোকেটরা অনেক বেশি চার্জ করছেন এই কোর্টে বিভিন্ন আবেদন করার জন্যে। তো এই ছিল আজকে পর্তুগাল ট্যুরের আয়োজন। আপনার সাথে আগামীকাল আবার দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।